ঠিক আছে, চলো আমি রেকর্ডিং চালিয়ে দিয়েছি, আমরা শুরু করে দিই। জিকে সি এর ক্লাস, আজকে কিছু সিএ আছে, লাস্টে কয়েকটা প্রশ্ন আছে স্ট্যাটিক জিকে থেকে, আমরা সেগুলো সলভ করব। মোটামুটি অনেকেই জয়েন করে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে জয়েন করার। কি শ্রাবণী কিছু বলবে নাকি, বলো? নাকি ভুল করে হাত উঠে গেল? চলো দেখো ফার্স্ট সিএ কি বলছে দেখি। প্রথম সিএ বলছে অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের রাজধানী অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2014 দ্বারা, অ্যাকচুয়ালি এটা 2014 নয়, এটা 2024 হবে। 2024 এটা। আচ্ছা একটা মিনিট দাঁড়াও তো, জাস্ট একটা মিনিট দাঁড়াও, আইনটার বছরটা একটুখানি দেখে নি, কারণ আইনটা 2014তেও এসছিল। না ঠিকই আছে, ঠিক আছে। অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের রাজধানী অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2014 দ্বারা অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে প্রস্তাব করা হয়েছে। তোমরা সবাই জানো, আমি যদি অন্ধ্রপ্রদেশের কথা বলি, অন্ধ্রপ্রদেশে কিন্তু নতুন সরকার আবার এসেছে, সেটা হলো তেলেগু দেশম পার্টি। আর তোমরা সবাই জানো চন্দ্রবাবু নাইডু তিনি হয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি অমরাবতীকে আবার অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হিসেবে প্রস্তাবিত করেছেন। মাঝখানে যেটা বলা হয়েছিল যে অমরাবতী কে রিপ্লেস করে বিশাখাপত্তনম হবে অন্ধ্রপ্রদেশের রাজধানী, বাট এখন সেখান থেকে আবার সরে আসা হয়েছে। এখন অমরাবতীকেই তাদের ক্যাপিটাল হিসেবে রেকগনাইজ করা হয়েছে। তোমাদের জন্য যেটা প্রশ্ন থাকবে যে অন্ধ্র রাজ্যটা কবে তৈরি হয়েছিল? যারা পলিটি পড়েছে তাদের তো এটা বলা উচিত। অন্ধ্র রাজ্যটা কবে তৈরি হয়েছিল? তার মানে তোমরা পড়াশোনা করছো না, সামনেই পরীক্ষা কিন্তু, তাই কি করে হবে? আমি বলেছি অন্ধ্র রাজ্যটা কবে তৈরি হয়েছিল। 2000। অবস্থা খুব খারাপ, যা বুঝছি অবস্থাটা খুবই খারাপ। অন্ধ্র রাজ্যটা তৈরি হয়েছিল, মিউট করো মিউট করো, 1 অক্টোবর 1953। 1 নম্বর, অন্ধ্রপ্রদেশ এটা তৈরি হয় 1 নভেম্বর 1956। এই অন্ধ্রর সাথে অ্যাড হয় হলো তেলেঙ্গানা অঞ্চল, এবং তার সাথে অ্যাড হয় হলো আমাদের হায়দ্রাবাদ অঞ্চল। নেক্সট, বাইফার্কেশন হচ্ছে, মানে আবার ভেঙে যাচ্ছে, হয়ে তেলেঙ্গানা তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভেঙে। সেটা হলো 2 জুন 2014। নেক্সট, অন্ধ্রপ্রদেশের লার্জেস্ট সিটি, সবচেয়ে বড় শহর কোনটা? বিশাখাপত্তনম, যেটাকে তোমরা ভাইজ্যাক বলতে এক সময়, যেখানে ঋষিকোন্ডা বিচ আছে, রামকৃষ্ণ বিচ আছে। ক্যাপিটাল আমি অলরেডি বললাম অমরাবতী।
ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের গভর্নরের নাম কি? কারোর জানা আছে? কেউ জানো? এটা হয়তো অনেকেই পারবে না। সৈয়দ আব্দুল নাজির। আর চিফ মিনিস্টার তো বললাম চন্দ্রবাবু নাইডু, তেলেগু দেশম পার্টি। ডেপুটি চিফ মিনিস্টারও হয়েছে, এখানে কি আর লেখার জায়গাও নেই। ডেপুটি সিএম পবন কল্যাণ। সবাই একটু সিরিয়াসলি পড়াশোনা করো, আমি সবাইকে এটা বলছি, কারণ আদারওয়াইজ কিন্তু মুশকিল। ঠিক আছে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, পুলিশের পরীক্ষা তোমরা দেবে, ক্লার্কশিপ দেবে, মিসলেনিয়াস দেবে, অনেকে রেলের পরীক্ষাতেও বসবে। কিন্তু যদি রিভিশন না দাও বা বেসিক জিকেটা না রেডি হয় তাহলে মুশকিল আছে। হুম, যেটা সত্যি সেটা মেনে নিয়ে এগোতে হবে। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স চলে যাও। আইআইএম কামরূপ উইল বি বিল্ট ইন আসাম। আইআইএম কামরূপ আসামে তৈরি হচ্ছে। উত্তর পূর্ব অঞ্চলে একমাত্র ভারতীয় ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এর আগে একটাই আইআইএম ছিল আমাদের গোটা নর্থ ইস্টার্ন জোনে, সেটা হলো শিলং। শিলং আইআইএম ছিল, আইআইএম শিলং ছিল, এখন নতুন একটা আইআইএম তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আইআইএম কামরূপ। এটা কোথায় তৈরি হবে? এটা আসামে তৈরি হবে। আচ্ছা, আসাম সম্বন্ধে কিছু কিছু ইনফরমেশন আমি নিয়ে নিই। ঠিক আছে, তোমরা আসামের কিছু বিখ্যাত ফোক ডান্স আমাকে বলতে পারবে? সাত্রিয়া ফোক ডান্স, এই প্রথম আমি শুনলাম। তাহলে সাত্রিয়া ফোক ডান্স, তাই তো? চলো, বিহু তোমাদের পরীক্ষায় আসবে না? ঝুমুর, ঝুমুর হলো যারা টি ওয়ার্কার তারা এই নাচটা নাচে। বাগরুম্বা যারা বোডো কমিউনিটি আছে, বোডো বোডো ট্রাইব, যারা বোডো ল্যাঙ্গুয়েজে কথা বলে, যারা বোডো ল্যান্ডের জন্য লড়াই করছে, তারা বাংরুম্বান আছে। ধুলিয়া, বাহারিয়া। তারপর একটা পরীক্ষা এসছে এসএসসি তে, আলি আই লিগাং। ভোত্রাল নৃত্য, সুপার টুপার ইম্পর্টেন্ট। দেওধানী, আংকিয়া। মোটামুটি এগুলো, মোটামুটি এগুলো আমাকে মাথায় রাখতে হবে, তাহলে কি করে হবে। ঠিক আছে, চলো তাহলে আসামের কিছু ডান্স আমরা পড়লাম। আর আমরা আইআইএম কামরূপ সেটা তৈরি হচ্ছে আসামে, যেটা উত্তর পূর্ব ভারতের সেকেন্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। চলো নেক্সট চলে যাই আমরা। আমরা মাঝে মাঝে যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো তখন আমরা একটু স্ট্যাটিকটা রিভিশন দেব। তোমাদেরকে বোঝাতে পারছি কি বললাম? স্ট্যাটিকটা একটু রিভিশন দেব। এই যেমন হঠাৎ করে আসাম একটা রাজ্য পেয়ে গেলাম, সেখান থেকে আমি কিছু ইনফরমেশন নিয়ে নিলাম। যেমন ধরো এরপরে একটা প্রশ্ন যেটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেয়া আছে সেটা আগে দেখে নাও, তারপর এখান থেকে আমরা কি পড়তে পারি। যেমন এখানে আমরা পড়লাম যে মুসৌরি প্রথম নক্ষত্র সভার আয়োজন করেছে, যার লক্ষ্য অ্যাস্ট্রো ট্যুরিজমকে উৎসাহিত করা। তো এটাতে তো বোঝার কিছু নেই, এটা যেটা বোঝাতে যাচ্ছে সেটা হলো আমাদের মুসৌরি কোথায় আছে? মুসৌরি আছে উত্তরাখণ্ডে। এবার এই উত্তরাখণ্ডে ওখানে যেহেতু পাহাড় অঞ্চল, পাহাড় অঞ্চলে না তোমার ওখানে পলিউশনটা খুব কম হয়, দেখবে পাহাড়ের দিকে যদি যাও সেখানে কিন্তু অনেক পলিউশনটা কম থাকে। তো ন্যাচারালি সেখানে তুমি অনেক ইজিলি, অনেক ক্লিয়ারলি
তুমি কি চারদিকের আকাশটা দেখতে পাবে। আর চারদিকের আকাশটা তুমি যদি পরিষ্কারভাবে ক্লিয়ারলি দেখতে পাও, তাহলে সেখান থেকে কি হবে, সেখানে অ্যাস্ট্রো ট্যুরিজম কে প্রমোট করা যাবে। সেখান থেকে লোকে গিয়ে যারা ওই গ্রহ নক্ষত্র নিয়ে কাজ করে, তারা ওখানে অ্যাস্ট্রো ট্যুরিজম নিয়ে কাজ করতে পারবে। সব জায়গায় তো সেটা সম্ভব হয় না, তো সেটা এখানে হবে। আচ্ছা, এবার উত্তরাখণ্ড থেকে আমি যদি বলি, উত্তরাখণ্ড খুব ইম্পর্টেন্ট একটা রাজ্য। উত্তরাখণ্ড ভারতবর্ষের এমন একটা রাজ্য, যে উত্তরাখণ্ড নামটা হয়েছে 2007 সালে। আর উত্তরাখণ্ড অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের পার্ট ছিল, উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে উত্তরাখণ্ড হচ্ছে সেটা 2001-এ। আর উত্তরপ্রদেশে উত্তরাখণ্ড হয়েছে 2007-এ। উত্তরাখণ্ডের জঙ্গলগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা আমাকে বলো, উত্তরাখণ্ডের কতগুলো ন্যাশনাল পার্ক তোমাদের মনে আছে? সেটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স তো বুঝে গেলে যে মুসৌরিতে নক্ষত্র সভা তৈরি হচ্ছে অ্যাস্ট্রো ট্যুরিজমকে প্রমোট করার জন্য, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাস খতম। এবার আমাকে বলো, উত্তরাখণ্ডে কি কি ন্যাশনাল পার্ক আছে? পরপর পরপর জিম করবেট, একটা পেলাম নাম। তারপর কি, একটা নাম পেয়েছি। টোটাল 5টা ন্যাশনাল পার্ক আছে। হ্যাঁ, রাজাজি ন্যাশনাল পার্ক, এটাকে এখন রামগঙ্গা বলে, কারণ রামগঙ্গা নদী এটার ভেতর দিয়ে বয়ে গেছে। 1973 সালে এটাই ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক ছিল, তখন নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। এছাড়া আসবে, এর মধ্যে যেটা আসবে, নন্দা দেবী আসবে। নন্দা দেবী হবে, গঙ্গোত্রী হবে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। প্রেম সিং তামাং হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ সিকিম। সম্প্রতি সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন প্রেম সিং তামাং। ঠিক আছে, এবার প্রেম সিং তামাং তো নতুন মুখ্যমন্ত্রী হলো সিকিমের। সিকিম এমন একটা রাজ্য যেখানে কিন্তু ভোটটা, মানে সিকিমের বিধানসভার ভোট আমাদের লোকসভা ভোটের সাথেই হয়। এবার তোমরা কি কেউ বলতে পারবে, এই যে প্রেম সিং তামাং, এই যে ভদ্রলোক, এই মিস্টার প্রেম সিং, তিনি কোন পার্টির সাথে যুক্ত, বা তার তার কোন পার্টি, মানে আলটিমেট তো কোনো না কোনো একটা পার্টি থেকে বিলং করে এরা, তাই না? এটা হয়তো তোমরা অনেকেই জানো না, লিখে নেবে এটা, বা আমি লিখে দিচ্ছি, লেখার দরকার নেই। আমি কিন্তু তোমাদের অ্যানোটেশন সমেত নোট দিই। সিকিম ক্রান্তিকারী মোর্চা, এটা হলো পলিটিক্যাল পার্টি প্রেম সিং তামাংয়ের। ঠিক আছে, আচ্ছা, সিকিম ভারতবর্ষের একটা রাজ্য হিসেবে অ্যাড হচ্ছে, ফুল ফ্লেজ রাজ্য হিসেবে অ্যাড হচ্ছে 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সালটা 1975। এটা হলো ফুল ফ্লেজ স্টেট। তাহলে ফুল ফ্লেজ স্টেট মানে তার আগে কি ছিল? তার আগে ছিল অ্যাসোসিয়েট স্টেট। অ্যাসোসিয়েট স্টেট ছিল 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974 এর মাধ্যমে। সিকিমের রাজধানী হলো গ্যাংটক। ঠিক আছে, মাথায় রাখবে। আর সিকিমের এক সময়কার মুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষে সবচেয়ে বেশি দিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন, একটু বলতে পারবে তার নামটা কি ভদ্রলোকের? এটাও জিকের প্রশ্ন। এই লোকটার নাম কি, সবচেয়ে বেশি দিন ধরে মুখ্যমন্ত্রী ছিল সিকিমের এক সময়? পবন চামলিং, ভেরি গুড। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার চলে যাই আমরা। নিউ নেম অফ উত্তরাখণ্ড যোশী মাঠ ইজ জ্যোতির্মঠ। দেখো, এই উত্তরাখণ্ডে তোমাদের হয়তো অনেকের মনে থাকবে, কাগজে পড়েছি যে যোশী মাঠ বলে যে জায়গাটা, সেটা কিন্তু মাঝখানে বসে যাচ্ছিল। অ্যাকচুয়ালি যা হয়, পাহাড়ের ওপরে পাহাড় ভেঙে ভেঙে, পাহাড় কেটে কেটে এত অতিরিক্ত বাড়ি বানানো হয়, তোমরা আজকাল দেখছো প্রচুর হোটেল। বিশেষ করে যেহেতু পাহাড়ে মানুষ ঘুরতে বেশি যায়, তাই সেখানে প্রচুর পাহাড় কেটে হোটেল তৈরি হচ্ছে, তাতে পাহাড়ের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু মাঝখানে যোশী মাঠ যেটা, সেটা কিন্তু মাঝখানে ভেঙে টেঙে গিয়েছিল। ইনফ্যাক্ট কেদারনাথ যেতে গেলে, বদ্রি যেতে গেলে কিন্তু যোশী মাঠ হয়ে যেতে হয়। তো যোশী মাঠ কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট জনপদ বলতে পারো, আমরা শহর বলবো না, এগুলোকে শহর বলা যায় না,
তা এটাকে আমরা জনপদ বলতে পারি। যাই হোক, এখন যোশী মাঠ যেটা, তার নামটা চেঞ্জ হলো, তার নামটা চেঞ্জ করে জ্যোতির্মঠ হচ্ছে। জ্যোতির্মঠ হচ্ছে, ঠিক আছে, এটা হলো উত্তরাখণ্ডে এই নামটা চেঞ্জ হয়েছে। আর আমি তোমরা জানো যে একটা রাজ্যের নাম চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের সংবিধানকে সংশোধন করতে হয়, এটা আর্টিকেল 3 এর মাধ্যমে হয়। কিন্তু একটা পার্টিকুলার জায়গার নাম পরিবর্তন করতে গেলে কিন্তু এরকম কোনো কিছু সমস্যা হয় না বা প্রয়োজন হয় না, এটা একটু মাথায় রাখবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও। ভোপাল থেকে প্রধানমন্ত্রী শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিসের উদ্বোধন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। বুঝলাম। এটা কি হবে? এটি পর্যটন উন্নয়নের জন্য একটি অন্তরাষ্ট্রীয়, এটা অ্যাকচুয়ালি আন্তঃরাজ্যীয় হবে, ঠিক রাষ্ট্রীয় বলা উচিত নয়, আন্তঃরাজ্য বিমান পরিষেবা। তার মানে হলো এখানে তুমি কি করতে পারবে, এখানে তুমি ভোপাল থেকে ইন্দোর, ইন্দোর থেকে গোয়ালিয়র, মানে মধ্যপ্রদেশের ভেতরে তুমি কিন্তু একটু ঘুরতে পারবে, ঠিক আছে। এবং তাতে কি হবে, তাতে মধ্যপ্রদেশের যে ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেস গুলো, সেগুলো কিন্তু আরো বেশি প্রমোটেড হবে। মধ্যপ্রদেশ বলতে আমার যেটা মাথায় আসছে সেটা হলো মধ্যপ্রদেশে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আছে। তোমরা আমাকে বলো কি কি আছে মধ্যপ্রদেশে, এবং মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক গুলোও খুব ইম্পর্টেন্ট। আগে তোমরা বলো মধ্যপ্রদেশে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কি কি আছে। আচ্ছা, খাজুরাহ বলছো, আর কিছু? সাঁচি স্তূপ, ঠিক আছে, আর কিছু? ভীমবেটকার রক শেল্টার, ঠিক আছে। চলো, এই তিনটে হলো মধ্যপ্রদেশের ইম্পর্টেন্ট কিছু তোমার আর মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক অনেক বেশি আছে, তোমরা জানো। কানহা ন্যাশনাল পার্ক এখানে বিখ্যাত ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, কুনো ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, পান্ডা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, বন বিহার, সবই কিন্তু আমাদের মধ্যপ্রদেশের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। মধ্যপ্রদেশে সব মিলিয়ে প্রায় 12টা ন্যাশনাল পার্ক রয়েছে। এবং তার সাথে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, মধ্যপ্রদেশে কিন্তু ফরেস্ট বা জঙ্গল সবচেয়ে বেশি, আর ভারতবর্ষে সবচেয়ে বেশি বাঘ তুমি মধ্যপ্রদেশে পাবে। সেকেন্ড যদি বলো, সেকেন্ডটা হবে কর্ণাটক, ঠিক আছে। চলো, তাহলে মধ্যপ্রদেশে একটা আন্তঃরাজ্যীয় একটা পর্যটনকে যাতে আরো বেশি প্রমোট করা যায়, কারণ অনেক লোকজনই আসে, একটা বিদেশ বিদেশ থেকে আসে, তারা তো আর ভোপাল থেকে ইন্দোর ট্রেনে যাবে না বা গোয়ালিয়র ট্রেনে যাবে না, তো তাদের জন্য একটা রাজ্যের ভেতরে একটা বিমান পরিষেবা চালু করা হয়েছে। কি কোশ্চেন এসেছিল বলো? এরিয়া ভিত্তিক হলে না না না, ভুল উত্তর। যদি তোমাকে বলা হয় যে পার্সেন্টেজ অনুযায়ী, শতকরার বিভাগে দেখতে গেলে, তাহলে যেহেতু সেক্ষেত্রে আনসার হবে মিজোরাম, কারণ মিজোরাম রাজ্য হিসেবে অনেক ছোট সাইজে, তো তার বেশিরভাগটাই জঙ্গল। কিন্তু তুমি যদি জঙ্গলের সাইজ বলো, মানে জিওগ্রাফিক্যাল বলো কতটা জঙ্গল আছে, তাহলে মধ্যপ্রদেশ হাইস্ট। ব্যাপারটা অনেকটা এরকম, এটা খুব ইজি। ধরো মিজোরাম হলো এইটুকুনি রাজ্য, মধ্যপ্রদেশ হলো এতটা বড় রাজ্য। এবার মিজোরামের মধ্যে আমি যদি বলি, ধরো এই এতটাই হলো জঙ্গল, এতটা হলো জঙ্গল, আর মধ্যপ্রদেশের ভেতরে এতটা হলো জঙ্গল। তার মানে পার্সেন্টেজ অনুযায়ী দেখতে গেলে মিজোরামে হয়তো ধরে দাও 78%ই জঙ্গল আছে, আর 22% হলো নন ফরেস্ট। এটা ফরেস্ট, এটা নন ফরেস্ট। এখানে দেখতে গেলে এখানে হয়তো 60% ফরেস্ট, 40% নন ফরেস্ট। কিন্তু তুমি যদি মানে মাপো এটাকে, পরিমিত করো, তাহলে এটা অনেক বড়, মানে মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কের সাইজ, মানে মধ্যপ্রদেশের জঙ্গল অনেক বেশি। মিজোরাম তো এইটুকুনি রাজ্য, মানে যদি এই পুরো জঙ্গলটা মধ্যপ্রদেশে মিজোরামে ঢুকে যায়, তাহলে মিজোরাম ছাড়িয়ে বেরিয়ে যাবে। তাই জন্য পার্সেন্টেজের হিসেবে তো সেখানে কি হয়, সেখানে একটা নিরিখে করতে হয়, সেই হিসেবে মিজোরাম। কিন্তু যদি তুমি ওভারঅল জাস্ট মেপে দেখো কোথাকার জঙ্গল বেশি, সেটা হলো মধ্যপ্রদেশ। বেসিক ম্যাথামেটিক্যাল অ্যাওয়ারনেস, বুঝতে পেরেছো পল্লব? এটা ছেলেমেয়েরা কেন বুঝতে পারে না আমি বুঝতে পারি না, ঠিক আছে। এটা খুব সিম্পল ব্যাপার, মধ্যপ্রদেশ অনেক বড় রাজ্য, তো সেখানে 40% জঙ্গল যদি হয়, সেটা সেই জঙ্গলের ভেতরে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ঢুকে যাবে।
ন্যাচারালি এই পার্সেন্টেজের দিক থেকে মিজোরামে জঙ্গল বেশি, আর যদি তুমি মাপো টোটাল জঙ্গল পরিমাণ কতটা, তাদের মধ্যপ্রদেশ বেশি, এই আর কি। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও। বলছে দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, মানে হলো ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI, উইল বিগান ওয়ার্ক অন দ্য 4000 crore, এটা হলো চাটের গালা টানেল। আচ্ছা, চাটের গালা টানেল তৈরি হচ্ছে, ঠিক আছে, অ্যাট দ্য আর্লিয়েস্ট, কিসের জন্য? টু এনশিওর অল ওয়েদার রোড কানেক্টিভিটি, যাতে সারা বছর সমস্ত আবহাওয়া, বিশেষ করে শীতকালে, যাতে রাস্তা সংযোগ করা যায় কাটুয়া এবং ডোডা ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। কাটুয়া কোথায় আছে? কাটুয়া আছে হলো জম্মুতে, এই সরি, এটা আছে, এটা অ্যাকচুয়ালি কাশ্মীরে রয়েছে, বাট জম্মুতে কিছুটা রয়েছে। আর একটা আছে ডোডা, এটা আছে কাশ্মীরে। এই দুটোর মধ্যে যাতে তোমার জনসংযোগ করা যায়, তার জন্য একটা টানেল তৈরি হচ্ছে, যার নাম হলো চাটের গানা টানেল, যেটা তৈরি করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের এই জম্মু কাশ্মীরে খুব বিখ্যাত একটা টানেল আছে, যেটা শ্রীনগরকে জম্মু থেকে কানেক্ট করে। টানেলটার নাম কি? দুটো টানেল আছে এখানে, দুটো টানেলই মনে রাখতে হবে। কি কি? তুমি যদি কখনো শ্রীনগরে যেতে চাও, তুমি জম্মু থেকে যাও, পটল টানেল না, না না, পটল টানেল তো হিমাচল প্রদেশে। পটল টানেল বলাকা হিমাচল প্রদেশে। পটল টানেলে মানালি থেকে লেতে যাওয়া যায়। হিমাচল প্রদেশের মানালি থেকে লাদাখের লে যেতে গেলে তোমাকে অটল টানেল হয়ে যেতে হবে। এখানে তুমি যেটা পাবে সেটা হলো জহর টানেল। জহর টানেল, ঠিক আছে। এখানে একটা পাসও আছে বিখ্যাত, পাসটার নাম তোমরা বলবে আমাকে। আর একটা আছে হলো না চেন্নাই নাসিরি টানেল। পাসটার নাম এখনো আসেনি আমার কাছে। পাসটার নাম কি হবে? বানিহাল পাস। বানিহাল পাস। তুমি যেটা বলছো তোমার পীর পাঞ্জাল, পীর পাঞ্জালটা ওপরে, ঠিক আছে। তোমার রেঞ্জ গুলো একটুখানি জিওগ্রাফিতে মাথা, আমি যদিও জিওগ্রাফির লোক নই, বাট একটুখানি রেডি করতে হবে এগুলো সবাইকে, ঠিক আছে। তন্ময় একটু মিউট করো, ঠিক আছে। সবাই এই তোমাদের জিওগ্রাফির ক্লাস টাস কেমন হচ্ছে? এই ইদিস এদের জিওগ্রাফি ক্লাস হয় ঠিকঠাক? তাই এগুলো এগুলো তো একদম বেসিক, মানে বেসিক জিওগ্রাফিক্যাল অ্যাওয়ারনেস। কনফিউজ হয়ে যাচ্ছে যারা, মানে পড়াশোনা কম হচ্ছে বলে কনফিউশন। আর জিওগ্রাফি পড়তে গেলে তোমাদেরকে এগুলো ম্যাপে দেখতে হবে যে কোথায় আছে পীর পাঞ্জাল, কোথায় আছে জাসকার, কোথায় আছে লাদাখ, কোথায় আছে। এই রেঞ্জেস গুলো তোমাকে নিজেদেরকে দেখে নিতে হবে, তবে তুমি কাশ্মীরের ডেমোগ্রাফি বুঝবে। আর পাহাড় থাকলেই সেখানে তুমি পাস পাবে, টানেল পাবে। টানেল কিছুই নয়, টানেল হলো তুমি যদি এখন নর্মালি যদি তুমি মানালি থেকে লে যাও, তাহলে তুমি টানেল ছাড়াও যেতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার 7 8 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে। এখন এই যে জহর টানেল হয়েছে, এই যে পাসগুলোর ভেতর দিয়ে টানেল হচ্ছে, তাতে কি হয়, রাস্তাটা অনেক স্মুথ, ঠিক আছে। আজকে যদি নর্মাল নর্মাল রাস্তা হয়, সেখানে পাহাড় রাস্তা ভেঙে ভেঙে যাবে। যদি এরকম রাস্তা করে এখানে টানেল করে দাও, তাহলে অবভিয়াসলি সেখানে ইম্প্যাক্ট অনেক কম পড়বে, ঝড় জল কম হবে। যদি দুম করে কোনো পাহাড় ভেঙে পড়ে, তার ইম্প্যাক্ট কম পড়বে, রাস্তাটা অনেক স্মুথ থাকবে, অনেক সেফ থাকবে। নর্মালি পাহাড়ের রাস্তা দিয়ে যেখানে তোমার 40 কিলোমিটারে গাড়ি যায়, যেহেতু এখানে পড়ে যাওয়ার, খাদে পড়ার চান্স নেই, এখানে 120 কিলোমিটারে গাড়ি যাবে। তুমি যেটা 12 ঘন্টার রাস্তা, সেটা তুমি 5 ঘন্টা 6 ঘন্টায় কভার করবে। আমি কি বোঝাতে পারছি? মানে মুখস্থ নয়, বোঝার চেষ্টা করো। হঠাৎ কেন তা তৈরি হলো, কারণটা কি? তৈরি না করলে কি অসুবিধা হতো? কানেক্টিভিটিকে ইমপ্রুভ করা, বুঝেছো? এই জিনিসগুলো একটু বুঝতে হবে, অন্ধের মতো পড়াশোনা করলে হবে না। নেক্সট চলে যাই। মিশন নিশ্চয় হ্যাজ বিন লঞ্চড বাই পাঞ্জাব স্টেট পুলিশ। পাঞ্জাব রাজ্য পুলিশ একটা মিশন নিশ্চয় বলে কিছু চালু করেছে, একটা ক্যাম্পেন। কি ব্যাপারটা, কিসের জন্য? টু কার্ভ দ্য মেনেন্স অফ ড্রাগস। আচ্ছা, মাদকের এই হুমকি রোধ করতে, মানে বেসিক্যালি এই যে মাদক, মাদক মানে এখানে সব ধরনেরই আছে, ওই শুধু মদ বা টোবাকো নয়, মেনলি যেগুলো ড্রাগ হয় বিভিন্ন, সেই ড্রাগ বলো, হেরোইন বলো, সেগুলোকে যাতে ইউজ কম করে, বিশেষ করে যুব যুব সমাজের একটা আসক্তি এটা হচ্ছে, সেটাকে আটকানোর জন্য মিশন নিশ্চয় লঞ্চ করেছে পাঞ্জাবের রাজ্য পুলিশ। নেক্সট চলে যাও। কেরালাম ইজ দ্য নিউ প্রপোজ নেম ফর দ্য স্টেট অফ কেরালা অ্যাজ পার দ্য রিসেন্ট রেজলিউশন পাসড বাই কেরালা এক্সিকিউটিভ অ্যাসেম্বলি। কেরালাম হলো কেরালা রাজ্যের নতুন প্রস্তাবিত নাম, কেরালা বিধানসভা দ্বারা সম্প্রতি গৃহীত রেজলিউশন অনুযায়ী। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু রাজ্যের নাম চেঞ্জ হচ্ছে, এখানে আর্টিকেল 3 প্রয়োগ হবে, এখানে সংবিধানকে সংশোধন করতে হবে। যদিও
আর্টিকেল 3 এ যদি সংবিধান সংশোধন হয় তার জন্য সংবিধান সংশোধনী বিল পাস করার কোনো প্রয়োজন নেই। একটা নর্মাল সাধারণ বিলের মাধ্যমে, অর্ডিনারি বিলের মাধ্যমে এটা হতে পারে, বাট এটা করতে হবে। তাই কেরালা বিধানসভাতে প্রস্তাবটা পাস হয়ে গেছে, রেজলিউশনটা পাস হয়ে গেছে, এবার ভারতের পার্লামেন্টে এটা পাস হবে। কারণ আলটিমেট একটা রাজ্যের নাম চেঞ্জ করতে গেলে কিন্তু পার্লামেন্টকে একটা অর্ডিনারি বিল পাস করাতে হয়। এর আগেও অনেক রাজ্যের নাম চেঞ্জ হয়েছে, যেমন এক সময় ধরো রাজ্যের নাম ছিল তামিলনাড়ু, 1969 সালে ওটার নাম চেঞ্জ। ম্যাড্রাস নাম ছিল, 1969 নাম চেঞ্জ, ওটা হলো তামিলনাড়ু। এক সময় নাম ছিল মাইসোর, মাইসোর থেকে 1973 সালে নাম চেঞ্জ হয়ে হচ্ছে কর্ণাটক। এক সময় নাম ছিল ইউনিয়ন টেরিটরি অফ উত্তরাঞ্চল, সেটার নাম চেঞ্জ করে হচ্ছে উত্তরাখণ্ড। তো এরকম ঘটনা ঘটে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। ইন্ডিয়ান রেলওয়ে কমপ্লিটেড ফার্স্ট ট্রায়াল রান অন দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ অন চেনাব রিভার। চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর প্রথম ট্রায়াল রান সম্পন্ন করেছে ভারতীয় রেল। এটাও কিন্তু এই জম্মু কাশ্মীরে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু কানেকশন হয়ে যাবে সম্ভবত। হাওড়া হাওড়া স্টেশন থেকে ডিরেক্ট কিন্তু রেলওয়ে কানেক্ট হয়ে যাবে একদম শ্রীনগর অবধি। এখন তোমাদের যদি যেতে হয় তুমি ডিরেক্ট কাশ্মীরে প্লেনে করে যেতে পারবে, বাট ট্রেনে করে কাশ্মীর ডিরেক্ট যাওয়া যায় না। তো এরপর যখন এই রেলওয়ে ব্রিজগুলোর ট্রায়াল এখন শুরু হয়েছে, এখন আরো ট্রায়াল রান চলবে, তারপর যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটাও পসিবল হবে। ঠিক আছে, তো এর পেছনে কাজও অনেকটা এগিয়েছে, দেখা যাক কত তাড়াতাড়ি আমরা করতে পারি। বলা হচ্ছে যে এই বছরের শেষে সম্ভবত এটা হয়ে যাবে। যদি এইটা হয়ে যায় তাহলে কিন্তু হাওড়া শ্রীনগর বা শিয়ালদা শ্রীনগর উইল বি কানেক্টেড। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট একটা ফেজ। এবং দ্বিতীয়ত হলো কাশ্মীর যেহেতু রেলওয়ে মাধ্যমে আমাদের দেশের সাথে মানে সংযোগটা নেই, তাই অনেক সময় কি হয়, আমাদের যে ডিপ্লোম্যাটিক্যাল রিলেশন, আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক, আমাদের যে ডিফেন্স সেক্টর, তাতেও একটা সমস্যা হয়। এই কাজটা যদি ভারতীয় রেলওয়ে শেষমেশ করতে পারে তাহলে কিন্তু এটা বেটার হবে। চলো আমরা নেক্সট চলে, মানে শুধু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কথা বলছি না, সবকিছু নিয়েই বলছি। নেক্সট চলে যাও। জাপান হ্যাজ ডেভেলপড ওয়ার্ল্ড ফার্স্ট উডেন স্যাটেলাইট। জাপান বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি করেছে। আর মাথায় রাখবে জাপানি হলো প্রথম দেশ যারা বিশ্বেতে প্রথম 6G ডিভাইস লঞ্চ করে ফেলেছে। 6G ডিভাইস লঞ্চ করে ফেলেছে। এই 6G নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে, কারণ যারা বিজ্ঞানী আছেন তারা বলছেন এই 6G স্পেকট্রাম, অ্যাকচুয়ালি জি মানে কি জেনারেশন, এখানে স্পেকট্রাম দিয়ে হয়। তোমরা সেই মনে আছে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি পড়েছিলে, তখন 2G ছিল, 2G থেকে আমরা 3G তে এলাম, 3G থেকে এখন আমরা মোটামুটি গোটা দেশে এটা ইউজ করি, সেটা হলো 4G। আর যারা একটু ভালো মানের স্মার্টফোন ইউজ করে, এখন তোমরা জানো জিও 5G ট্রায়াল শুরু করে দিয়েছে, ওদের ওখানে 5G হচ্ছে, পরে হয়তো লোকজনকে কিনতে হবে, যার স্পিড প্রায় 150 MBps 200 MBps এর উপরে থাকবে। কিন্তু তার জন্য অবভিয়াসলি সেই ধরনের একটু একটু ভালো স্মার্টফোন কিনতে হবে। এখন মোটামুটি যে স্মার্টফোন আপগ্রেডেশন হয়েছে, মোটামুটি সমস্ত স্মার্টফোনই 5G এনেবল সিমটা কভার আপ করতে পারবে, এমন ভাবেই তৈরি হয়েছে। এরপর আবার 6G নিয়ে কিন্তু কাজকর্ম শুরু হয়েছে, কিন্তু 6G নিয়ে বিতর্ক সেটা বলা হচ্ছে এই 6G স্পেকট্রাম নাকি পাখির খুব ক্ষতি করবে এবং মানুষের শরীরেরও ক্ষতি করবে। অ্যাকচুয়ালি এই স্পেকট্রাম গুলো এতটা হাই রেজলিউশনের হয়, এখানে মানে ফ্রিকোয়েন্সি এতটাই বেশি হয়, সেটা কিন্তু আলটিমেট ক্ষতি করে, এবং শুধু পাখিদের নয় মানুষেরও ক্ষতি করে। হ্যাঁ, তোমরা খেয়াল করে দেখবে। আর মানে আমি জানি না তোমরা দেখেছো কিনা, এক সময় আমাদের এখানে চিল, শকুন, এই সমস্ত যে পাখিগুলো সেগুলো খুব দেখা যেত, যেগুলো মেনলি ওই যেখানে আর কি ধরো আবর্জনা থাকে, জঞ্জাল থাকে, বড় বড় ভ্যাট থাকে, সেখানে দেখা যেত। সেই সংখ্যাটা দেখবে কমে গেছে। আমি কিন্তু এটা জেনুইনলি খেয়াল করে দেখেছি। তোমরা দেখবে অত আগের মতো পাবে না। মানে তুমি যদি মানে আগে যেটা আমি দেখতাম যে ছাদে উঠলে সকাল মানে বিকেল বেলা আমি চিল দেখতে পেতাম, এখন আমি 5 দিনে একদিন দেখতে পাই। মানে পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে বলছি না, বাট অনেক কমে গেছে। এটা একটা কিন্তু কারণ। তাই বিজ্ঞান কিন্তু খুব একটা সব মানে আমাদের হয়তো হাই স্পিড ডেটা পাবো, তুমি একদম ইজিলি যখন ভিডিও দেখবে ইউটিউবে ফাট 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 করে চলবে, সবকিছু ভালো আছে, বাট তার একটা নেগেটিভও আছে। ঠিক আছে, তাই 6G কিন্তু লঞ্চ করা নিয়ে মানে ব্যাপারটা হলো আহ, আমরা কিন্তু মানে যেটা হয় বিজ্ঞানের পেছনে ছুটতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কি সাগরী, বলো কি বলছো? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তো, ওই 6G তে যেটা হয় সেটা হলো ওই মানে আমাদের যে ডিভাইস গুলো আমরা ইউজ করি না, ফোন বলো, ট্যাব বলো, ল্যাপটপ বলো,
তাতে কি হয়, ওই তোমাকে ওই সেটা 6G মানে ধরো আমি একটা কথা বলছি, ধরো আমাদের কাছে পুরনো, তুমি যদি ওই এগুলো চালাও, পুরনো যে আমাদের স্মার্টফোন গুলো আছে, তুমি ওখানে জিওর সিম লাগাবে, দেখবে 4G দেখাচ্ছে। তার মানে এটা কি, ওই ডিভাইসটা 4G এনেবলড বাট 5G এনেবলড নয়। তো এখন আমাদের এখানে যে সমস্ত মোবাইল পাওয়া যায় বা যে সমস্ত ডিভাইস পাওয়া যায়, ইলেকট্রনিক ডিভাইস, সেগুলো একটাও 6G এনেবলড নয়। জাপান একটা 6G ডিভাইস বানিয়ে ফেলেছে, মানে হলো এবার এই পার্টিকুলার ডিভাইসটাতে তুমি 6G স্পেকট্রাম রান করাতে পারবে। বুঝতে পেরেছো? যেমন আমি একটু আগেই বলছিলাম, আমাদের ভালো ভালো যে স্মার্টফোন গুলো আজকে বের হচ্ছে সেগুলো সব 5G। 5G স্মার্টফোন মানে এটা কি? 5G স্মার্টফোন মানে ওখান থেকে কি নেট বেরোবে না, ইন্টারনেট ফোন থেকে কি আর নেট বেরোয়? নেট বেরোয় না, কিন্তু 5G স্পেকট্রাম ধরার মতো ক্ষমতা ওই ফোনের আছে। বুঝতে পেরেছো? জাপান জাপান শুরু করে দিয়েছে। জাপান অলরেডি ট্রায়াল রান শুরু করে দিয়েছে, হ্যাঁ। মানে ওরা ওরা ওদের ট্রায়াল রান সাকসেসফুল হয়েও গেছে, মানে ন্যাচারালি ওরা এক জেনারেশন করে আমাদের থেকে এগিয়ে থাকে। না না না, ওরা জাপান বা সাউথ কোরিয়া ইলেকট্রনিক্সে সবসময় আমাদের থেকে এক গুণ করে এগিয়ে থাকে। মানে আমরা যখন 4G শুরু করি, ওরা তখন 5G করে। আবার আমাদের দেশে যখন দেখবে 6G এলো, ফাইনাল আমরা 6G ইউজ করা শুরু করলাম আমাদের ফোনে, ওরা তখন দেখবে 7G ইউজ করা শুরু করে দিয়েছে। ওরা আমাদের থেকে এক জেনারেশন 12 বছর এগিয়ে। মানে যে কাজটা আমরা আজকে করছি, মানে সেটা ওরা 12 বছর আগে করে ফেলেছে। মানে মানে এটা জাপান জাপান সাউথ কোরিয়ার ক্ষেত্রে খুবই প্রযোজ্য। ওখানে মিনিমাম ব্রডব্যান্ডে ইন্টারনেটের স্পিড থাকে হলো 5 Gbps। আর আমাদের এখানে 1 Gbps-ই মোটামুটি যা যা টাকা নেওয়া হয় এই কোম্পানিগুলোর থেকে, সেটা দেওয়া সম্ভব না আমাদের পক্ষে। মানে তবে হ্যাঁ, আপনি আবার বলছি যে আহ, কাজ করলেই যে সেটা ভালো হবে এমনটা নয়, সেটা খারাপের দিকেও যেতে পারে। সবকিছুই নেগেটিভ ইম্প্যাক্ট হয়। হ্যাঁ, তো যুদ্ধ করে লাভটা কি? যুদ্ধ করে কারা? কারা যুদ্ধ করে জানো? যুদ্ধ করে তারা যারা নিজেরা অন্য দেশকে ম্যানেজ করতে পারে না। ভারত পারে না, ঠিক আছে? যুদ্ধ করতে হবে কেন? কি বলছো? হ্যাঁ, আমি আমি তো তোমাকে বলছি, আমি তো তোমাকে ইলেকট্রনিক্স এর দিক দিয়ে বলছি, আমি তো যুদ্ধের দিক দিয়ে বলিনি। ভারত তো একটা দিক দিয়ে সবচেয়ে সবার থেকে এগিয়ে আছে, সেটা হলো দুর্নীতি আর করাপশনের দিক দিয়ে। তাই কি হবে, সেটা সেটা লাভ আছে? না না, সেটা তো তোজো তোজোর সময় ছিল, সেটা আমি আলাদা বলছি। আমি বলতে চাইছি যে এগিয়ে থেকে জাপান সাউথ কোরিয়া এরা ইলেকট্রনিক্সে যথেষ্ট এগিয়ে আছে। আর এরা সাইজে খুব ছোট দেশ, এরা খুব একটা যে পাওয়ারফুল মানে যুদ্ধের দিক দিয়ে তেমন নয়, রাশিয়া বা আমেরিকা বা চায়নার মতো নয়, বাট তুলনামূলকভাবে এরা বেটার কান্ট্রি। যাই হোক, মানে আমরা তো কোনো দিক দিয়েই এগিয়ে নেই। শুধু যে দুটো জিনিস সবচেয়ে খারাপ সেই দুটোতে আমরা এগিয়ে আছি। এখনো জনসংখ্যা, যেটা সবসময় কন্ট্রোল করা উচিত, সেখানে আমরা সবার থেকে এগিয়ে আছি, আমরা চায়নাকেও ছাড়িয়ে চলে যাচ্ছি। আজকে এই জনসংখ্যাটা বেশি বলি আজকে আমাদের দেশের এই অবস্থা, লোকে খেতে পায় না। ঠিক আছে, কারণ আমাদের দেশে কিন্তু খাদ্যশস্য যা তৈরি হয় সেটা কম কিছু না। আমরা ছোটবেলায় পড়তাম ধান ধান উৎপাদনে ভারত দ্বিতীয়, গম উৎপাদনে ভারত দ্বিতীয়, পাট উৎপাদনে ভারত প্রথম। তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। এদিকে এখানকার লোক খেতে পায় না। কেন খেতে পায় না? অতিরিক্ত জনসংখ্যা। ঠিক আছে। আর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারা আমাদের 1/4 প্রোডাকশন করেও তারা সমস্ত কিছু নিজেরা খেয়ে বাইরে এক্সপোর্ট করে দিচ্ছে, বাইরে রপ্তানি করে দিচ্ছে। আজকে যদি আমাদের পপুলেশন হাফ হতো, তাহলে আমরা যা যে পরিমাণ রপ্তানি করতে পারতাম বাইরে, তাতে আমরা বিদেশি মুদ্রা আমাদের অনেক বেশি বাড়তে পারতো। কিছু করার নেই, জনসংখ্যা কমাতে হবে। কি বলছো? বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ থেকে যদি কিছু লোক আমাদের বাংলায় ঢোকে বলে তুমি বলছো, তাহলে কেন্দ্রীয় সরকার কাজটা কি করছে? তাহলে বিএসএফ কে তুলে দেওয়া উচিত না? তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারকে তুলে দেওয়া উচিত আর অমিত শাহ সুইসাইড করা উচিত, তাই না? কারণ আলটিমেট আমাদের আন্তর্জাতিক বর্ডারটা তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে থাকে না, সেটা বর্ডার সিকিউরিটি ফোর্স দেখে। সেটা কেন্দ্রীয় আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রক তারা দেখে। তাহলে সেটা যদি হয়, এই যে আমি মাঝে মাঝে দেখি আমাদের রাজনীতি কত হাস্যকর, সেটা আমি ছেলে মেয়েদের মাঝে মাঝে বলিও। কিছুদিন আগে দেখছিলাম এবিপিতে একটা কিছু একটা ডিবেট হচ্ছিল,
সেখানে দেখলাম একজন বিজেপি দলের প্রতিনিধি, সে বলছে যে তৃণমূল এখানে লোক ঢোকাচ্ছে এবং তারা তৃণমূলের হয়ে ভোট করছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা ঠিক, মানে উনি যে দাবিটা করছে সেটা ঠিক, কিন্তু উনি নিজে জানেনও না যে একটা আন্তর্জাতিক বর্ডার পেরিয়ে যদি কোনো লোক, মানে আমি বলতে চাইছি উইদাউট ভিসা যদি ভারতবর্ষে আসে, উইদাউট প্রপার সিস্টেম, প্রপার লিগাল ওয়েতে যদি সে ভারতবর্ষে না আসে, সে যদি লুকিয়ে চুরিয়ে ভারতবর্ষে আসে, তার জন্য কিন্তু রাজ্য সরকার দায়ী নয়, তার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ বর্ডারকে সিকিওর করার দায়িত্ব, মানে বিহার থেকে পশ্চিমবঙ্গে ঢুকলে কোনো চাপ নেই, সেটা হলো রাজ্যের ভেতরে মানে তুমি ঢুকছো। কিন্তু তুমি যদি বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে আমাদের দেশে লোকজন ঢোকে, তাহলে সেই ইন্টারন্যাশনাল বর্ডারকে সিকিওর করার দায়িত্ব হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তোমরা অনেকে জানো আমাদের কিছু বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে একটা, সশস্ত্র সীমা বল একটা আছে, ঠিক আছে। তারপর ধরো আমাদের একটা আছে, তোমরা নিশ্চয়ই জানো, আইটিবিপি, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ। তাহলে তারা যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিছু করার নেই, কারণ এই দায়টা কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। বলো পল্লব, কি বলছো? এবার রাজ্য সরকারকে ধরো কোথাও ফেন্সিং নেই, ধরো রাজ্য সরকার জমি দিতে চাইছে না, তাহলে আমাদের যে সেন্টার স্টেট রিলেশনশিপ আছে, সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমতা আছে। রাজ্য সরকার যদি বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা না করে, তাহলে কেন্দ্রীয় সরকার আর্টিকেল 365 লঙ্ঘন হচ্ছে সেটার কথা বলে সেই রাজ্যে, সেই পার্টিকুলার জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছে কেন্দ্রীয় সরকার, করেনি তো। রাজনীতি তুমি বলো, তুমি সেটিং বলো, এখন তুমি কি বলবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি এখন তুমি যদি এখন মানে মানে আমার বক্তব্যটা খুব সিম্পল, সেটা হলো তুমি বলছো যে ফেন্সিং প্রপার দেয়া নেই, তার জন্য বাইরে থেকে লোক ঢুকছে, তাহলে তোমায় ফেন্সিং দিতে হবে। এবার রাজ্য সরকার বলছে আমি ফেন্সিং দিতে দেবো না, তার মানে কি রাজ্য সরকার সহযোগিতা করছে না কেন্দ্রীয় সরকারের সাথে? আমাদের সংবিধানে তো বলা আছে যে কিছু কিছু বিষয়, বিশেষ করে বর্ডার প্রোটেকশন, রেলওয়ে প্রোটেকশন, এই ক্ষেত্রে যদি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা না করে, তাহলে কিন্তু বলা হবে যে আর্টিকেল 365, যে ধারা 365, সেটা লঙ্ঘন হয়েছে। আর সেই ক্ষেত্রে কিন্তু সেই রাজ্যে এমার্জেন্সি জারি করা যেতে পারে, মানে প্রেসিডেন্ট রুল জারি করা যেতে পারে। কেন্দ্রীয় সরকার তো করছে না সেটা, তার মানে কেন্দ্রীয় সরকারেরও সদিচ্ছে নেই। কেন্দ্রীয় সরকারের হাতে তো পাওয়ার আছে এমার্জেন্সি জারি করে কাজটা করে দেওয়ার, তারা কেন করছে না? কি বলছি বুঝতে পারছো? কি আবার হচ্ছে, এটা একটা রাজ্য আর কেন্দ্রের মধ্যে ওয়ান কাইন্ড অফ, তুমি বলতে পারো সেটিং টাইপের কিছু একটা হচ্ছে। আমি জানি না এটা কি হচ্ছে, মানে এটাকে কি বলবো আমি জানি না, ঠিক আছে, বাট এটা একটা অদ্ভুত পরিস্থিতি। হ্যাঁ, আমার এটাই বক্তব্য, মানে আমার এটাই বক্তব্য যে তুমি মুখে তো বলে লাভ নেই। আমি মুখে বলছি যে, হ্যাঁ, আমি আমি মুখে বলছি যে উনি চোর, তো উনি যদি চোর হন তাহলে আমাকে তাকে প্রমাণ করে দেখাতে হবে উনি চোর না। আমি মুখে বলে আমার লাভ তো কিছু নেই। আমি যদি তাকে জেলেই পুরতে না পারি, তার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ না করতে পারি, তার মানে তো তাহলে বলতেই পারি যে উনি বাজে বকছে, বাজার গরম করা হচ্ছে। কি বলছি বুঝতে পারছিস? আমাকে তো, আমি তো, তুই আমাকে মুখে বলে দিচ্ছিস স্যার পোয়াতে পারে না, সে বলে লাভটা কি? তোকে তো আলটিমেট ডেটা দিয়ে বোঝাতে হবে যে না, স্যার পলিটি পোয়াতে পারছে না, অন্য কেউ এর থেকে ভালো পড়ায় বা এরকম একটা কিছু। এটা মুখে বলে লাভ নেই, এগুলো বাজার গরম করা। এগুলো ভোটের সময় হয়, আবার ভোট কেটে গেছে, এখন আর কেউ চোর চোর কেউ কিছু বলছেও না। তার মানেটা আমি বলতেই পারি এটা, তাহলে এটা জাস্ট মানে ওয়ান কাইন্ড অফ পলিটিক্স চলছে। যাই হোক, মানে কি বলবো, এসব অপ্রাসঙ্গিক কথার মধ্যে আলোচনা করে লাভ নেই, আমরা একটু পড়া এগিয়ে যাই। পেরু ইজ দ্য ফার্স্ট সাউথ আমেরিকান কান্ট্রি টু অ্যাডপ্ট ইন্ডিয়াজ ইউপিআই টেকনোলজি ফর দ্য রিয়েল টাইম। পেরু হলো দক্ষিণ আমেরিকার প্রথম দেশ যারা কিন্তু রিয়েল টাইম পেমেন্ট মানে আমরা যেটা করি আর কি, চায়ের দোকানে গিয়ে, মিষ্টির দোকানে গিয়ে, খাবারের দোকানে গিয়ে, তোরা এখন ইউপিআই দিয়ে সবাই পেমেন্ট করছিস। ইউপিআইটা মোটামুটি এখন প্রায় সবার হাতেই চলে গেছে, লোকে স্ক্যান করছে, টাকা দিচ্ছে, দিয়ে দিচ্ছে, এটা সুবিধা খুব ভালো। লোকে ক্যাশ দিতে হচ্ছে না, দোকানদারেরও সুবিধে, তাকে ফেরত দিতে হচ্ছে না। যদি 525 টাকা হয়, তুই 1000 টাকা দিবি, তার ফেরত দিতে মাথা খারাপ হয়ে যাবে, তার থেকে তুই স্ক্যানে পেমেন্ট করে দিলি। আর এখন ইউপিআই স্ক্যান গুলো ইউনিভার্সাল, তার মানে তুমি পেটিএম, গুগল পে, ফোন পে, অ্যামাজন পে যাই ইউজ করো না কেন, তুমি যখন স্ক্যানারে ফেলবে তখন অটোমেটিক্যালি সেটা ঢুকে যাবে, তোমরা সবাই জানো সেটা। তো স্ক্যানার গুলো ইউনিভার্সাল হয়, তো এই জন্য রিয়েল টাইম পেমেন্টের সুবিধে হয়, যেগুলোকে আমরা খুচরো পেমেন্ট বলি, রিটেল পেমেন্টস বলি। তো পেরু হলো প্রথম দেশ যারা কিন্তু ভারতের ইউপিআই টেকনোলজিটাকে ইউজ করা শুরু করেছে, এবং এটা কিন্তু একটা খুব ভালো সাইন।
যে আমাদের টেকনোলজি সেগুলো কিন্তু আস্তে আস্তে বিদেশে অ্যাকসেপ্টেড হচ্ছে, হওয়া উচিত, কারণ এটা খুব ভালো টেকনোলজি। এবং আমরা যেটা বারবার বলছি যে ক্যাশলেস সিস্টেম তো আমরা করতে পারবো না, মানে এমন একটা সিস্টেম যেখানে কোনো ক্যাশ থাকবে না সেটা হবে না, বাট লেস ক্যাশ সিস্টেম, যেখানে এমন একটা সিস্টেম যেখানে ক্যাশটা কম ইউজ করা হবে, তাহলে ভালো। মানে আজকে যদি আমার স্ক্যান দিয়েই কাজ চলে যেত, আমার ক্যাশ নিয়ে ক্যাশ ক্যারি করতে হবে না, তাহলে এটা অনেক সেফ অ্যান্ড সিকিউর আমার জন্য, কারণ টাকাপত্র ক্যারি করা সবসময় যায় না। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমি যেটা বললাম, এই সিস্টেমেও কিছু গলদ আছে, মাঝে মাঝে দেখা যায় ইউপিআই ডাউন হয়ে গেছে, মাঝে মাঝে দেখা যায় টাকা কেটে নিয়েছে কিন্তু উল্টো দিকের মার্চেন্টের কাছে টাকা পৌঁছয়নি। সেগুলোকে আমাদের আস্তে 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 পারফেকশনের জায়গায় যেতে হবে। আমি বলছি না একদিনে সব হয়েও যাবে, বাট আশা করি হবে। এবং দেখ, সবকিছুতেই হয়, তোদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন ছোটবেলায় তোর ফোন ইউজ করতাম, স্মার্টফোন ইউজ করতাম, যে কোনো স্মার্টফোন, স্যামসাং হোক, যে কোম্পানি হোক, তোদের মনে আছে কত বেশি হ্যাং করতো ফোন? কিন্তু এখন ফোনে যে চিপসেট গুলো ইউজ করা হয় সেগুলো অনেক স্ট্রং। তুই খেয়াল করে দেখবি এখন কিন্তু ফোন আগের মতো হ্যাং করে না, খেয়াল করে দেখবি। তুই যদি, হ্যাঁ, এবারে কেউ যদি এক্সেসিভ লেভেলে গেম টেম খেলে সেক্ষেত্রে হয়তো একটু হ্যাং হতে পারে, বাট নর্মালি এখন কিন্তু খুব একটা ফোন হ্যাং করে না, ল্যাপটপ কম্পিউটার হ্যাং করে না। কেন? তুই বলবি আগে করতো, কেন এখন করে না? শুধু র্যাম বেড়েছে? না, শুধু র্যাম বাড়ার জন্য নয়, যে মেটেরিয়াল ইউজ করা হয় সেটা ন্যাচারালি যত দিন যাচ্ছে তত আপগ্রেড হচ্ছে, তত ভালো লেভেলের জিনিস ইউজ করা হচ্ছে। এখন যে আমি দেখেছি কোনো ফোনই সেইভাবে হ্যাং করে না, সে তুই রিয়েলমি বল, স্যামসাং বল, রেডমি বল, আগে সমস্ত ফোনই হ্যাং করতো অল্প বিস্তর। কেন? তার মানে সমস্ত কোম্পানি কিন্তু ভালো চিপসেট ইউজ করা শুরু করেছে, যেটা হ্যাং হওয়ার প্রবণতা কম। তো এটা তো হবে, যে কোনো, যত তুমি এগোবে তত ভালো ভালো জিনিস বের হবে। আবার আজকে থেকে 10 বছর পরে দেখবি আজকে যেটুকুনি হ্যাং দেখিস সেটাও দেখতে পাবি না, এটা হবে। চলো নেক্সট চলে যাও। India's first biosphere within a tiger reserve has been created in রাজা ন্যাশনাল পার্ক। টাইগার রিজার্ভের মধ্যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার তৈরি করা হয়েছে রাজি জাতীয় উদ্যানে, উত্তরাখণ্ডের রাজাজি ন্যাশনাল পার্ক। সেখানে একটা টাইগার রিজার্ভ অলরেডি রয়েছে, তার ভেতরে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এর আগে বায়োস্ফিয়ার রিজার্ভ তো ভারতবর্ষে প্রচুর হয়েছে, কিন্তু একটা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের ভেতরে টাইগার রিজার্ভ, সেটা কিন্তু খুব একটা দেখা যায়নি, সেটা প্রথম এখানে হলো। নেক্সট চলে যাও। ওয়ার্ল্ড লার্জেস্ট লংগেস্ট পেডিস্ট্রিয়ান সাসপেনশন ব্রিজ হ্যাজ বিন ওপেন্ড ইন হাঙ্গেরি। দেখো দেখো, কেন তুমি কি স্ক্রিনশট নিচ্ছ সাগরি? বাহ, খুব ভালো। হয়ে গেছে তো, চলো। ওয়ার্ল্ড লংগেস্ট পেডিস্ট্রিয়ান সাসপেনশন ব্রিজ হ্যাজ বিন ওপেন্ড ইন হাঙ্গেরি। বিশ্বের দীর্ঘতম পথচারী সাসপেনশন ব্রিজ চালু হয়েছে হাঙ্গেরিতে। মানে এখানে কিন্তু এটা এমন একটা ব্রিজ যেখান দিয়ে লোকে হেঁটে যেতে পারবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এটা যে নদীর ওপরে হয়েছে, নদীটাও ইম্পর্টেন্ট, ড্যানিউব। ড্যানিউব নদীর ওপরে হয়েছে। থাইল্যান্ড হ্যাজ বিকাম ফার্স্ট কান্ট্রি ইন সাউথ ইস্ট এশিয়া টু রেকগনাইজ সেম সেক্স ম্যারেজ। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহকে স্বীকৃতি দিচ্ছে থাইল্যান্ড। এর আগে এশিয়ার মধ্যে তোমার তাইওয়ান, যে দেশটা তাইওয়ান, তারা দিয়েছে, নেপাল দিয়েছে, বাট দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রথম যারা এটা দিল থাইল্যান্ড। ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট চলে যাও। আমি আমি সাউথ ইস্ট এশিয়া বলেছি, গোটা এশিয়ার মধ্যে এর আগে অলরেডি জাপানে হয়ে গেছে, তাইওয়ানে হয়ে গেছে। শোনো ভালো করে, আমি তো অলরেডি উত্তরটা দিয়েই দিলাম। পৃথিবীর প্রথম কোন দেশ যারা সেম সেক্স ম্যারেজকে অ্যাপ্রুভাল দিয়েছিল? এটা জিকের প্রশ্ন হিসেবে আসতে পারে। ফার্স্ট কান্ট্রি যারা সেম সেক্স ম্যারেজকে অ্যাপ্রুভাল দিয়েছিল। আচ্ছা, বাকিরাও চেষ্টা করো। মানে এখনো পর্যন্ত দুটো উত্তর এসছে, একটা এসছে সুইজারল্যান্ড, তাই তো, আর একটা হয়েছে স্পেন। আচ্ছা, এই প্রশ্নটা, আচ্ছা নেদারল্যান্ড বলছো, আচ্ছা একটা হলো নেদারল্যান্ড, একটা হলো তোমার স্পেন। আর কেন উত্তর? আমি সঠিক উত্তর পেয়েছি। না না না, প্রথম হবে, একটা উত্তরই এখনো ঠিক হয়েছে, সেটা হলো নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস এইটা দিয়েছে আজকে বলে নয়, 2001 সালে। এরাই হলো প্রথম দেশ
যারা কিন্তু সেম সেক্স কে মানে প্রথমে করেছিল ফার্স্ট। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন না পরীক্ষার মাঝে মাঝে দিয়ে দেয়। নেদারল্যান্ডস হলো প্রথম। কে বললো নেদারল্যান্ডসটা? যেই বলে থাকুন না কেন ঠিক বলেছে। ঠিক আছে, এটা জিকের প্রশ্ন হিসেবে আসবে, বলাকা বলেছে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। ওয়ার্ল্ডস ফার্স্ট কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার ফর এশিয়ান কিং স্পিসিস অফ ভালচার, যেটাকে আমরা বলি রাজা প্রজাতির শকুন। সেই এক সময় আমরা বলতাম রামায়ণে জটায়ুর কথা বলেছিলাম, জটায়ু মানে এটা অ্যাকচুয়ালি শকুন, খুব বড় বড় শকুন হয় সেগুলো। এখন কিন্তু মানে আমাদের বলতে পারো মানে এই মুহূর্তে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে সংখ্যায়, মানে অবলুপ্ত প্রায় বলতে পারো। সেটাকে সংরক্ষণ করা হবে, এটা কথা হবে মহারাজগঞ্জে হবে। মহারাজগঞ্জ হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে কিন্তু শতুনকে সংরক্ষণ করার জন্য একটা সংরক্ষণ সেন্টার খোলা হয়েছে, কনজারভেশন ব্রিডিং সেন্টার খোলা হয়েছে, ব্রিড করাও হবে। চলো নেক্সট চলে যাই। পিভি সিন্ধু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর টোবাকো কন্ট্রোল। আর মাত্র 3 দিন এর অপেক্ষা, তারপরই আমরা প্যারিস অলিম্পিক্স শুরু হবে। তোমরাও সবাই অধীর আগ্রহে ওয়েট করছো ভারত আলটিমেট কমন কি করে তার জন্য, তো আমরাও ওয়েট করছি। এবং প্যারিস অলিম্পিকের যে ফ্ল্যাগ নিয়ে উদ্বোধনী ফ্ল্যাগ অনুষ্ঠানে যারা ভারতকে রিপ্রেজেন্ট করবে, একজন হলো পিভি সিন্ধু আর একজন হলো ব্যাডমিন্টন তারকা শারাদ কমল। এবং শারাদ কমলের এটা শেষ অলিম্পিক। এবং আমাদের হকির যে তোমার জানো গোলকিপার সৃজেশ, আমাদের ভারতবর্ষের হকির লেজেন্ড বলা যেতে পারে, তারও এটা শেষ অলিম্পিক। তো পিভি সিন্ধুর শেষ অলিম্পিক কেনা বলতে পারবো না, মানে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট পিভি সিন্ধুর পক্ষ থেকে হয়নি। তো ভারতবর্ষে টোবাকো ব্র্যান্ড অ্যাম্বাসেডার, যাতে তামাক নিয়ন্ত্রণ করা যায়, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন পিভি সিন্ধু। এবং এটা অ্যানাউন্স হয়েছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, যেটা আমরা পালন করি 31শে মে সেই দিন। পিএম মোদি ইনাগুরেটেড নিউ ক্যাম্পাস অফ নালন্দা ইউনিভার্সিটি ইন রাজগীর। আমরা সবাই জানি রাজগীরে নালন্দা ইউনিভার্সিটি নতুন করে তৈরি হলো। এই নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন কুমার গুপ্ত মান, গুপ্ত সম্রাট ছিলেন তিনি। এবং এই নালন্দা ইউনিভার্সিটি কিন্তু ধ্বংস করে দেয় তোমরা সবাই জানো বখতিয়ার খিলজি। তো নতুন করে আবার নালন্দা ইউনিভার্সিটিকে রিভাইভ করা হয়েছে এবং নতুন করে এটা একটাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদাও দেওয়া হয়েছে, আখ্যাও দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আশা করা যায় খুব তাড়াতাড়ি এটা একটা খুব ভালো ইউনিভার্সিটি হয়ে যাবে, কারণ কেন্দ্রের সহচর্য রয়েছে। এবং পশ্চিমবঙ্গে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা বীরভূম জেলায় রয়েছে। মাথায় রাখবে কলকাতা, যাদবপুর এগুলো কিন্তু সব স্টেট ইউনিভার্সিটি, এগুলো কিন্তু একটাও সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়। আচ্ছা, কিছু প্রশ্ন আছে তোমাদের জন্য, প্রশ্ন উত্তরগুলো একটু দিয়ে দাও, তাহলে আমরা ক্লাসটা শেষ করবো। বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ অফ ইউনাইটেড নেশন, এর হেডকোয়ার্টার কোথায় আছে, সদর দপ্তর কোথায় আছে? সবাই চ্যাটে আনসার দেবে, মুখে নয়। চ্যাটে আনসার দেবে, এখানে মুখে আনসার দিলে ক্যাওস হবে। যা আনসার আসবে চ্যাটে আনসার আসবে। আমি 1 মিনিট দেবো, দেওয়ার পর আনসার দিয়ে দেবো সবাইকে। এখানে প্রায় প্রতিটা আনসার এসছে রোম। রোম ইজ দ্য কারেক্ট আনসার। মিনামাটা কনভেনশন এই সমস্যাটি মোকাবিলা করার জন্য সংরক্ষিত হয়েছে। কোন সমস্যার জন্য এটা হয়েছে? নিউক্লিয়ার রেডিয়েশন, ওজোন গ্যাস, সিএফসি এন্ড এইচএফসি, নাকি মার্কারি? আচ্ছা, তোমরা ঠিকই বলেছো, কারেক্ট অ্যান্সার হলো মার্কারি। ইন্ডিয়া জয়েন্ট ইউনাইটেড নেশন আফটার র্যাটিফাইং দ্য ইউএন চার্টার। ভারতীয় জাতিসংঘের চার্টার অনুমোদন করার পর জাতিসংঘে ভারত জয়েন করছে কবে? মে 1946, ডিসেম্বর 1945, অক্টোবর 1945, ফেব্রুয়ারি 1946।
কারেক্ট অ্যান্সার হবে অক্টোবর 1945। আচ্ছা, এটা তৈরি হচ্ছে কবে? ইউনাইটেড নেশন 24 অক্টোবর 1945। মাথায় রাখবে। ইউএন এর হেডকোয়ার্টার কোথায়, ওটাও পরীক্ষায় দিয়েছে অনেকবার, নিউ ইয়র্ক। চলো, ওয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন লোকেটেড? ভারতের আন্তর্জাতিক হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় আছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড নাকি নেদারল্যান্ডস? শহরটার নাম বললে বলো একটুখানি, কোন শহরে আছে শহরটার নাম? হুম, ভেরি গুড, লুসেন। লুসেন, সুইজারল্যান্ড। শুধু হকি ফেডারেশন নয়, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ওখানেই আছে, লুসেন, লুসেন। ভেরি গুড। চলো, আর একটা প্রশ্ন আছে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন লোকেটেড? বিডাব্লিউএফ। বিডাব্লিউএফ হেডকোয়ার্টার কোথায় আছে? মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড? কারেক্ট আনসার হবে অপশন এ, কুয়ালালামপুর। কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী। কারেক্ট আনসার হবে অপশন এ। ঠিক আছে, চলো। আচ্ছা, আরো একটা প্রশ্ন আছে, করে দাও। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ইজ পাবলিশড বাই, মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? হুম, ঠিক আছে। কারেক্ট আনসার হবে সি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। ঠিক আছে, ইউএনডিপি, ইয়েস ইয়েস ইয়েস, একদম। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তোমাদের সাথে কালকে আরেকবার দেখা হবে, 11:30টার সময় দেখা হবে কালকে। কালকে সম্ভবত আমরা স্ট্র্যাটেজিকে পড়বো, দেখা যাক। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। ভালো করো, প্রতিদিন ক্লাসটা করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলো, ক্লাসটা করো প্রতিদিন সবাই। হুম হুম, টাটা।